ওনারা আমার সবাই আমার শ্রদ্ধাভাজন, নাম তামজুদা সামিদ স্যার, এরপরে শফিউল্লাহ বাচ্চার কথা আপনারা শুনেছেন। আর অত সামনে আমার সামনে এলাকাবাসী, আসলে আমি বক্তব্যের জন্য যদি বলা হয় এই ক্ষেত্রে আমার কিছু দুর্বলতা তোর সাবলীল কথাগুলো যেমনি করে তামজুদা অনেক উচ্চারণ করেছেন, অনেক কিছু বলেছেন, সেই দিক থেকে অন্যরা যারা বলেছেন সেই দিক থেকে আমার যোগ্যতা একেবারেই ক্ষীণ। যাই হোক, আপনারা যেভাবে আমি এই আজকের এই অনুষ্ঠানে এসে আমি প্রথমে স্মরণ করতে হচ্ছে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় যারা প্রতিষ্ঠা করতে গিয়ে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন। আমরা যদি কল্পনা করি আজ থেকে, যেমন কিছুক্ষণ আগে আমরা জানি বা আমরা আগে জানি 85 বছরের বয়সে স্কুলে, আমরা যদি চিন্তা করি যে 85 বছর আগে আমাদের সমাজটা কী ছিল, আর সেই সমাজে যারা এই শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন তারা কতটা প্রতিকূলতা মোকাবেলা করে এই কাজগুলো করেছেন, এটা যদি আমরা ভাবি আসলে একটা আশ্চর্যের বিষয় যে ওনারা কি করে এই কাজগুলো করেছেন। এই শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, সব কিছু মিলিয়ে যা করেছেন এটি অনবদ্য। তা আমি প্রথমে স্মরণ করছি যারা এই প্রতিষ্ঠা কাজ থেকে শুরু করে সকল কাজের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আমাদের এই সমাজকে আলোকিত করার জন্য। আজ থেকে প্রায় 100 বছর আগে তাদের পদক্ষেপগুলো আমাদের এই সমাজের উন্নয়নের জন্য ওনারা রেখে গেছেন, যার ফলটা আমরা এখন ভোগ করছি। আমি এখন এখানকার আপনাদের নির্বাচনে এখানকার এই পদে, কিন্তু যদি ওনারা এই কাজটুকু না করে দেন তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকবে। এরপরে আমি বলি, আমি এই বিদ্যালয়েরই ছাত্র, তখন কিন্তু জুনিয়র স্কুল ছিল। আর সেই জুনিয়র স্কুলে আমার যে শ্রদ্ধাভাজন শিক্ষকরা ছিলেন, আসলে স্মরণ করতেই হয় আমাদেরকে, যে সুন্দর আনসার স্যার ছিলেন। আমি প্রথম কিন্তু ওনাকে পেয়েছি এই হাই স্কুল হিসাবে। এর আগে প্রাইমারি স্কুলে আমার দাদাও কিন্তু এই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আচ্ছা, উনি কিন্তু ওই স্কুলেরই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমি এই জন্য বলছি যে ওনারা যে সেই স্কুলের কাঠামোটা আমার এখনো সবসময় মনে পড়ে। আমরা মাঝখানে ছিল টিনের ঘরটা, আর সেই মাঝখানে টিনের ঘরে শুধুমাত্র স্কুলের ভিটি ছিল না, ভিটির মধ্যে এই মানে প্রকৃতির স্বাভাবিক জন্তুগুলো, কুকুর বিড়ালগুলো আসা যাওয়া করতো। ঘর ছিল না, একটা টিনের ঘর ছিল এটুকু মাত্র। কিন্তু সেই সময় যারা শিক্ষকতা করেছেন এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম, সংখ্যাও কম ছিল, তারপরেও ওই কথাটার পরিস্থিতিকে রূপান্তর করতেই হয়। এটি ওই সময়ের জন্য বিস্ময়ের ব্যাপার। আমারও কয়েকজন টিচার ছিলেন, যিনি আমারও বাড়ি, আমার কাকা ছিলেন, আমার কাকা ছিলেন, তারপরে আনোয়ার ভাই, বাচ্চুর ভাই, বড় ভাই ছিলেন আনোয়ার ভাই, তারপরে তো কিছুদিন এখানে এসেছিল, আরও অনেকেই ছিল। যাই হোক, আমি সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি। মূল কথা হচ্ছে যে আমি ওনাদের এই কৃতিত্বটাকে, ওনাদের অবদানটাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করে দিতে চাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে আজকে যারা আমাকে নিয়েও এই কথাগুলো বলছেন, আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই যোগ্যতা কোনোটাই নেই। তারপরেও আমি মনে করি এই বিদ্যালয়টি আমার প্রাণের বিদ্যালয়, আর এই বিদ্যালয়ে এই সেবা করতে পেরেছি, এই জন্য আমি আসলে কৃতজ্ঞ। আর এই জন্য স্মরণ করতে হচ্ছে আমাদের যে মাননীয় এমপি মহোদয়, এবং জানি আমাদের বিএনপি পরিবারের যিনি আয়তার ভূঁইয়া সাহেব সভাপতি, এবং অন্যান্য যারা আমার এই শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে এই এলাকা, এবং কিছুক্ষণ আগে যে ইকবাল ছিলেন, তারপরে সেলিম ছিলেন, ওনারা কিন্তু আমার এই ক্ষেত্রে, এখানে আসার ক্ষেত্রে আমাদের পুরোপুরি অবদান ছিল। সবাই কিন্তু সানন্দ চিত্তে সবাই যেটুকু ছিল সেটুকু দিয়ে চেষ্টা করেছে যেন আমি এখানে আসি। সেই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা, প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর পাশাপাশি যারা এই ক্ষেত্রে অবদান রেখেছেন, চেষ্টা করেছেন আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয়ত, আমরা যে এখানে এসেছি, একত্রিত হইতে পেরেছি, এবং সবাই নাই থাকলে আর কোনো দেখলো ওই যে কথা আমরা বলেছি, শেষ পর্যায়ে অন্তিম সবাই এখানে এসে
আসলে কথা বলার স্পিডটা অনেকগুলো অন্যরকম হয়ে যায়। তারপরেও যারা আমি মনে করি অন্যতম একজন যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, আসলে একটি প্রতিষ্ঠান চালাতে গেলে তিনটি সংস্পর্শ না হলে কিন্তু হয় না। অভিভাবকদের, শিক্ষকদের এবং শিক্ষার্থীদের, এই তিনটি একটিও যদি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সক্রিয় না থাকে, সচেষ্ট না থাকে, আন্তরিক না থাকে, তাইলে কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়, চলবে না। ওই একবার আমাদের একটু রহস্য এলো যে আমাদের এক অনেকে চেনা তো মুখসমান সাহেব নামে একজন হাসান স্কুল টিচার আছে। তো ওনাকে আমরা দুষ্ট করে অনেক সময় বলতাম, ওই যে 1 টাকা 10 টাকা কয়েনগুলো মানে এগুলা নষ্ট হয়ে চলবে না, এটা চালাই দেয় কিছু, সে টাকাটা চলতেছে, এটা চলতেছে, এটার দাম ছিল 25 পয়সা 1 টাকা, ওই নিম্নমান টাকা। এটা বলার অর্থ হচ্ছে সব কিছুই চলে দুনিয়ার, এই যে সব কিছুই কিন্তু চলতে থাকে, কিন্তু চলার মতো চলা। আর এই ক্ষেত্রে যে একটু আগে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে যে পঞ্চগড় আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য, যে সম্মান যেটুকু ছিল, আমরা সেই সম্মানের ভারত বাহক হয়ে আমরা কি করতে পারছি কিনা, নিজেদেরকে যদি আমরা সেই প্রশ্ন করি, সেই চিন্তা করি আমাদেরকে যে হ্যাঁ আসলে আমরা সেটি করতে পারছি কিনা। যদি না পারি, যেমন কিছুদিন গত পরশু এখানে একটা অভিভাবকদের একটা সমাবেশ আছে, অভিভাবকদের সমাবেশের মধ্যে আমি একটা কথা হয়েছিল যে আপনি একজন শিক্ষার্থী অভিভাবক, আপনি আপনার নিজের সন্তানকে জাজ করে দেন, আপনার সন্তানকে আপনি জাজ করেন, বিচার করেন সে পাশ করবে কিনা, শুধু আপনি নিজের সন্তানকে বিবেচনা করে আপনি নাম্বার দিয়ে দেন, কোনো কিছু নয়, শিক্ষক শিক্ষার্থী সব কিছু নয়, শুধু আপনি বিবেচনা করেন। আপনি একজন শিক্ষক হিসাবে যে আপনি বলেন যে আপনার শিক্ষক কত, আর আপনার ছাত্র, আপনার অভিভাবক কত দিতে হবে। ঠিক আমি এটুকুই বলবো, একজন শিক্ষক হিসাবে আপনি একজন শিক্ষক যদি একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারে, তাইলে কিন্তু ওই শিক্ষার্থীর ত্রুটি বিচ্যুতিগুলো নিজের মতো করে ওভারকাম করার সুযোগটা থাকে। কিন্তু যদি যতক্ষণ না আমি আমার শিক্ষার্থীকে এইটুকু মূল্যায়ন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার শিক্ষক হিসেবে আমার জাজ, আমার অবদান, আমার সব কিছু কিন্তু কার্যকর হবে না। সুতরাং আমাকে আমার শিক্ষক হিসাবে আমাকে প্রথম মূল্যায়নটা করতে হবে যে আমার শিক্ষার্থীটা কতটুকু কী পর্যায়ে, এবং তাকে কী ওষুধটা দিলে তার জন্য অবদান হবে, তার জন্য সুবিধা হবে। এবং পাশাপাশি আমি যারা এখানে অভিভাবক আছে আমার এলাকারই প্রিয় সহকর্মীরা এলাকার, আমি পাইনি, কিন্তু আমাদের সবচেয়ে আমি অভিভাবকদের দায়িত্বটাকেই আমার কাছে সবচেয়ে বড় একটা মুখ্য জিনিস। কারণ অভিভাবক যদি তার দায়িত্ব পালন না করতে পারে, তাইলে আমরা শিক্ষক হিসাবে বা অন্য কেউ হিসাবে যত স্ট্রাকচারে যতই ডেভেলপমেন্টটা গভর্নমেন্ট করে দেখ না কেন, এগুলো কোনো কাজেই লাগবে না যদি অভিভাবকরা তার দায়িত্বটা পালন করে। অথচ আমাদের শিক্ষকদের উপরে সব আমি অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বটা মনে করি এটা, কারণ অভিভাবকরা যদি তার দায়িত্ব পালন করতে, কারণ আপনি একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে বাড়িতে গিয়ে ধরে আনবে না, যদিও আমি বলবো কিছু কিছু দায়িত্বের ক্ষেত্রে আনাও যেতে পারে, কিন্তু একজন শিক্ষক কখনই একজন ছাত্রকে বাড়ি থেকে ধরে আনবে না। আর ওই জায়গাতে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় বা তার শিক্ষার ক্ষেত্রে পাঠানোর দায়িত্ব কিন্তু অভিভাবক। আর সেই ক্ষেত্রে যদি আপনি প্রথম দায়িত্বটা যদি দেখেন কোথায়, অভিভাবকদের, মাদের অভিভাবক, সেই অভিভাবকদের শুরুটা যদি আপনি না করতে পারেন, তাহলে আমি শিক্ষক, সরকার যত স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করে দেখলে কেন এই কাতারও কিন্তু আপনি শিক্ষার্থী পাবেন না, তাহলে কাকে পড়াবেন আপনি? সেই জন্য প্রথম শিক্ষার্থীর জন্য প্রথম জিনিসটা লাগবে আমার অভিভাবকদের ভূমিকা। আর এই ক্ষেত্রে আমি বলি, আমি হাসানি গভর্নমেন্ট হাই স্কুলের টিচার ছিলাম। হাসানি স্কুল আপনারা সবাই জানেন চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে এটি অন্যতম সারা স্কুল। আমি অন্যতম সারাই বলবো, একেবারে সারা না, অন্যতম সারা স্কুল। আর এই অন্যতম সারা স্কুলের মধ্যে আপনি দেখেন আপনি কাকে পাচ্ছেন ওখানে, আপনি ওখানে শিক্ষার্থী হিসাবে এই অভিভাবকদের যারা অনেকটাই কনসাস আমি বলবো, আপনি ওদেরকে পাচ্ছেন। এর মধ্যে যে সবাই যে এরকম একেবারে সচ্ছল বা ইয়েটা নয়, কিন্তু কিছু কিছু আছে একেবারে দুর্বল, তারা তাদের অভিভাবকদের, শিক্ষকদের সমচার্য নিয়ে এইরকম নিজেকে চেঞ্জ করে ফেলে। আমি এখানে অভিভাবকদের একটা অন্যতম ভূমিকা রাখি বলি।
আগে যারা এখানে ছিল টিচার ছিল, সেক্রেটারি ছিল। দেখেন, আমি জানি যে আমার সেই উল্লাসর থেকে আপনারা অনেকেই জানেন, আমার পুয়াতো ভাই দুইটাই এখানে ছাত্র, ওরা সেই উল্লাসর থেকে এখানে এসে পড়ায় হচ্ছে। তখন নানা স্কুল মডেল ছিল। নানা স্কুল বলতে আমি কতটা আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়কে বলতে চাচ্ছি, তখন এটি মডেল ছিল, যার কারণে এরা অনেক দূর থেকে এসেছে। হাসানের স্কুলও কিন্তু এই চাঁদপুর থেকে সারাসি থেকে অনেকে গিয়ে ওখানে পড়ছে। কিন্তু একটি কথা না বললেই নয়, ওখানে আপনি দেখেন, ওখানে কিন্তু সবকিছুর পরও কি ওখানে সব ছেলেরা ভালো করেছে? সায়েন্স স্কুলে কি সব ছেলেরা ভালো করেছে? সব ছেলে কে ক্লাস পেয়েছে? না, এর মধ্যে ফেল করা ছাত্রও কিন্তু ওখানে ছিল। কিন্তু ওই ফেল করা ছেলে আবার আপনাদের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে এখানেও কিন্তু ফেল করা ছিল, আবার পাশ করাও ছিল। তাহলে এই ক্ষেত্রে যদি ফেল করা ছেলে এবং পাশ করা ছেলে দুই জায়গায় থেকে থাকে, তাহলে আমরা কোনো প্রতিষ্ঠানকে সেরা বলে অন্যদেরকে অপমান করতে পারি না। আমার কথা হলো, সেই জায়গায় আমার এখানে ভূমিকাটা ওই তিনটা পর্যায়ের ভূমিকাটা যদি সমানভাবে থাকে, তাইলে সফল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আমি শুধু আমার ব্যক্তি জীবনের একটা উদাহরণ নিয়ে বলবো। সামাজিক দায়িত্বে যারা আছেন, যারা সামাজিক দায়িত্বে, আমি এখানে মনিটরে উপস্থিত, অনেক সামাজিক দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত। আমি দেখেছি তখনকার সময়ে আমরা একবার, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমরা একবার স্কুল থেকে এই স্কুলে পড়বো না, গ্রুপ বেঁধে আমরা স্কুল থেকে চলে যাবো। সম্ভবত মনে নেই, 7-8 জন ছাত্র বেশি ছিল না, আমরা চলে যাবো ম্যাচ স্কুলে যাবো। তখন আমরা ওই কোনায় পর্যন্ত গেছি। তখন আনসার আলী গাইড আছে আমার সামনে পড়বে, আনসার আলী গাইড, এই তোমরা কই যেতেছ? আমরা স্কুল পড়বো না, আমরা স্কুল পড়বো, স্কুল পড়বো। তখন দুনিয়া স্কুল কি হয়েছে? উনি ধরে কান ধরে নিয়ে এনে এই সব টিচারদের কাছে আমাদেরকে মাপ চাইয়ে বলছে স্কুলে এখানে। আমি এটা এই জন্য বলছি যে আজকে যারা সামাজিক দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, তাদেরকেও কিন্তু সামাজিক দায়িত্বটুকু নিতে হবে। সামাজিক দায়িত্বটা যদি আমরা নিতে ব্যর্থ হই আমাদের সমাজপতি হিসাবে, তাহলে দায়ভারটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের ব্যর্থতার জন্য দায়ভার কিন্তু আমরাও কিন্তু মুক্ত হই। সুতরাং সামাজিকতা, অভিভাবক, শিক্ষার্থী সব কিছু মিলিয়ে আমাদেরকে একটি পারফেক্ট জায়গায় নিতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য কিন্তু আমি মনে করি শিক্ষার্থী সরাসরি শিক্ষকদের ভূমিকা অনবদ্য, এর মধ্যে তৃতীয় কোনো কথা নেই। শিক্ষকরা শিক্ষকদের দায়িত্ব পালন করতেই হবে। এরপরে এসে আমাদের সবগুলো সহযোগিতা দিলে আমরা কিন্তু আশা করি যে আমরা আগামী দিনে এই যে কাঙ্ক্ষিত যে লেভেলটা পৌঁছানোর জন্য সবাই আকাঙ্ক্ষা, আমরা আশা করি যে এই কাঙ্ক্ষিত লেভেলটা আমরা বুঝতে পারবো যদি আমাদের সাথে এই চারটি গ্রুপের কথা বলছি। সমাজপতি যারা আছেন, অভিভাবক যারা আছেন, শিক্ষক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, এই চার গ্রুপের যদি মিলন যদি না ঘটে, সেই ক্ষেত্রে আমাদেরকে কাঙ্ক্ষিত লেভেল পৌঁছানোটা সম্ভব হবে। আমি বলবো সম্ভব হবে। এই জন্য প্রথম যেই তালিকা শক্তি সেটি হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। এই দুইজনের ভূমিকা যদি সুন্দর না হয়, হারমোনি রিলেশন নিয়ে না হয়, তাইলে আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত লেভেলে বুঝতে পারবো না। আমি আমার শিক্ষক এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট যারা আছে সবাইকে একইবারে এই ব্যাপারটা নিয়ে আমি বলবো আসুন আমরা প্রতিজ্ঞা করি, যেহেতু আপনাদের সবার কাছে কিন্তু এই সমাজ এই এক্সপেকটেশনটা সেটা কিন্তু প্রমাণ করে বলেছেন, তাহলে সেই এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য আমি সবাইকে এইটুকু দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ থেকে আমরা সেই লক্ষ্যে আগাবো। আমাদের শিক্ষক থেকে শুরু করে শিক্ষক যারা সংশ্লিষ্ট আছেন, প্রধান শিক্ষক আমি জানি দীর্ঘদিন থেকে আমার সাথে আগে থেকে বলা আছে
যে যখন সে স্কুলে আসে তখন থেকে আমার খুব দরকার। আমি এটা বলবো, চেষ্টা শুধু একজন করলে হবে না, শুধুমাত্র প্রধান শিক্ষক কিছুই করতে পারবে না যদি না শিক্ষকরা সহযোগিতা করে। শিক্ষকরা যদি প্রধান শিক্ষকের সাথে ঢাল হয়ে না দাঁড়ায় তাইলে প্রধান শিক্ষকের পক্ষে কোনো কিছুই সম্ভব না। তাইলে আমরা এই ক্ষেত্রে আমি প্রথম যে জিনিসগুলোকে গুরুত্ব দেব সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে, যেমন আমাদের ডিউরেশনটা যদি 9টা থেকে 4টা হয়ে থাকে, 10টা থেকে 4টা হয়ে থাকে, যেটাই কমান্ডিকার বিবৃতি টাইম, যেটাই হটাকে অন্তত 15 মিনিট আগে আমাদের উপস্থিত হবে। এটা আমি আমার শিক্ষকদেরকে ম্যান্ডেটরি আমি বলছি যে আপনাকে অবশ্যই আপনাকে বিদ্যালয়ের শুরু 15 মিনিট আগে আপনাকে আসতেই হবে, এবং আপনার যাওয়ার টাইমটা ছেলেদের যাওয়ার পরে হবে, শিক্ষার্থীদের যাওয়ার পরে হবে। এই দুটি জিনিসকে এবং ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমি প্রধান শিক্ষক মহোদয়কে বলবো, এই শিক্ষকদের উপস্থিতি এবং প্রস্তাবের ব্যাপারটা নিয়ে কোনো আপোষ নয়। এটাকে আপনাকে মানবে, যেটুকু টাইমটা আমার বরাদ্দ থাকবে সেইটুকু বরাদ্দে আমাকে আসতে হবে। জানি যদি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সারাশিতে এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, অন্যান্য গভর্নমেন্টের শিডিউল থেকে ভিন্নতা আছে, আমি জেনেছি। আমি মনে করি যে যেটুকুই আছে সেটুকু আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আর পাশাপাশি যেহেতু আমি এখানে সবাই দোয়া এবং আন্তরিকতার কষ্টটাই আমি এখানে এসেছি, তাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, এবং আমার যদি কোনো রকমের প্রত্যাশা আপনাদের কাছ থেকে থাকে বা আপনাদের কোনো প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার সমন্বয় আমরা অবশ্যই করব। কারণ সেই প্রত্যাশার সমন্বয় না করে আমরা করতে পারবো না। কিন্তু আমাদের লক্ষ্যটা হতে হবে যে আমরা এই বিদ্যালয়টিকে সর্বশিক্ষরে পৌঁছাবো। এই লক্ষ্যটা যদি, যেমন কিছুদিন আমরা আপনার জীবনে বা আমার জীবনে আমি সব শিক্ষককে কিন্তু স্মরণ করি না, সত্যিকার অর্থে সব শিক্ষককে এক মাপে নেই না। যার যতটুকু অবদান, একদম আমরা হাসান ইসলামে বলতাম, কথা বলতাম যে একটা স্টুডেন্টই হচ্ছে একজন শিক্ষকের জাজ। যে একজন শিক্ষার্থী তার শিক্ষককে বিচার করে যে আমার এই শিক্ষকটা কেমন, এর ক্ষেত্রে কিন্তু কোনো যেমন সারা জীবনও সে ওইভাবেই তাকে মূল্যায়ন করবে। কারণ আমরা দেখি কোন শিক্ষককে ওই ছাত্র জীবনের শেষ পর্যায়ে এসেও শ্রদ্ধা করে ভাই ধরে সালাম করে, আবার কেউ কাউকে দেখলে ফাঁসি দিয়ে হেঁটে যায়, না দেখে না দেখার ভান করে, অথবা এমন পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে সামনাসামনি বলে আমি কি। সেই পর্যায়ে কিন্তু আমি মনে করি আমাদেরকে আমাদের অর্জনটাকে, আমাদের ত্যাগটাকে, আমাদের চিন্তাটাকে বাস্তবায়নের জন্য আমাকেই ভূমিকা রাখা। আমি যতক্ষণ পর্যন্ত না ভূমিকা রাখবো ততক্ষণ পর্যন্ত আমাকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি শিক্ষকদের প্রতি আমার এই অনুরোধ থাকবে, আপনাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি আপনার দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কার্পণ্য করবেন না, করতে পারবেন কেউ, কারণ আপনি একটা শিক্ষক। আপনি যদি শিক্ষক না হয়ে যান তাই এই কথাটাকে অন্যভাবে বলা যেত, যেহেতু আমরা শিক্ষক, আমরা নিজের কথাটুকু বলার আর কোনো সুযোগ নেই। তারপরে অনেক এখনো পর্যন্ত কথা বলা ছিল, আমরা আরো কথা বলবো। দাদা অনুরোধ করেছেন যে চিন্তা করছেন যে আমরা আরো মত বিনিময় করবো, আলোচনা করবো, তবে শিক্ষকদেরকে অবশ্যই পাশে নিয়ে আমরা কাজ করবো, এইটুকু আশা ব্যক্ত করি। আর আপনাদের সর্বাঙ্গীন সর্বচেষ্টা বিদ্যালয়ের মধ্যে থাকুক, এই প্রত্যাশা থেকে সাথে করে সুস্থ থাকুন, আল্লাহর কাছে সে প্রার্থনা করে আমি আজকের মতো শেষ করছি। আবার আরো কথা বলা ছিল, কিন্তু আজকে আর দিতে করবো না, সময় নিব না। আর যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই কষ্টের জন্য, বিরক্তি দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি যে আগামী পথ চলায় আপনারা সবাই আমাদের সারথি হবেন। ধন্যবাদ সকলকে।